আচ্ছা, আপনারা আন্তর্জাতিকে আন্তর্জাতিকের জন্য আসলে মানে খুব বেশি পড়তে হবে না। একদম একদম হচ্ছে কিছু স্পেসিফিক স্পেসিফিক জিনিস পড়লেই মোটামুটি একটা ভালো একটা মার্ক পাওয়া যাবে মোটামুটি। তো আন্তর্জাতিকের জন্য ধরেন আহ এগুলা তো কমই। আন্তর্জাতিকের এই যেগুলা আপনারা আপনারা পড়তেছেন যেগুলা, এগুলো তো কমই। এই যে আমি আমি ক্লাসে যতটুকু যেসব মানে তথ্যের কথা বলতেছি, অথবা আপনারা যেসব এই প্রশ্ন যেসব সলভ করতেছেন, এগুলো তো কমই, এগুলো তো খুব বেশি পড়া না। আপনি আচ্ছা, কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে কি কারণে? কি এখানে অনেক তথ্য এগুলো মুখস্থ করতে হয় এই কারণে? আমি তো বলছি, আপনার যদি ইয়া লাগে যে সাল, সালের তো অনেক কিছু আছে, সাল তারিখ। হ্যাঁ, সাল তারিখ যেগুলো আছে এগুলো তো মনে রাখা, এগুলো তো মনে রাখা একটু কষ্ট। তো আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনি চাইলে সাল তারিখটা স্কিপ করতে পারেন। সাল তারিখ আপনি চাইলে আপনার মানে খুব বেশি লস হবে না আসলে। হয়তো সাল তারিখ থেকে একটা কি দুইটা প্রশ্ন আসবে, তো একটা দুইটা প্রশ্ন স্কিপ করলে আপনার আপনার এমন কিছু হবে না। আপনি চাইলে একটা দুইটা প্রশ্ন স্কিপ করতে পারেন। হ্যাঁ, শাল ছাড়া সব মুখস্থ, এটা এটা ঠিক আছে, শাল ছাড়া সব মুখস্থ। তবে আপনি যদি একটু রিলেট করে পড়তে পারেন, একটু গল্প আকারে পড়তে পারেন। আর আন্তর্জাতিকের যে বিষয়গুলো আসলে এগুলো হচ্ছে আপনার একদিন বা 2-3 দিন, বা এই যে আমি যতদিন ক্লাস নিচ্ছি এই কয়দিন আপনি পড়লেন, জিনিসটা আসলে এমন না। আপনার জিনিসগুলো আস্তে আস্তে পড়তে হবে, তাহলে মানে প্রতিদিন পড়তে হবে আর কি। প্রতিদিন পড়লে সেটাই হবে হচ্ছে সুবিধাজনক, তাহলে আপনাদের জন্য জিনিসগুলো বুঝতে সহজ হবে। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে এশিয়া মহাদেশ। আমরা আমরা যে মহাদেশে আমরা যে মহাদেশে থাকি, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। তো এশিয়া মহাদেশ থেকে আহ এশিয়া মহাদেশ থেকে মোটামুটি মানে প্রশ্ন আসে, তবে প্রতি বিসিএস এ আসে না। আহ, পা- এখান থেকে দেখা যায় যে হচ্ছে সাম্প্রতিক যে জিনিসগুলা, মোটামুটি সাম্প্রতিক জিনিসগুলো আসে। হ্যাঁ, হ্যাঁ। এশিয়া এশিয়া একদিনে বলতে, এশিয়া হয়তো আজকে ফুল কভার করা যাবে না, অল্প কিছু বাকি থাকবে। তবে একদম আপনাদের যেগুলো একদম পড়তেই হবে, এবং এবং যেগুলো মোটামুটি সাধারণত প্রশ্ন আসে, হ্যাঁ, সেগুলাই আমি আপনাদের বলে দিব। অন্য এর থেকে বেশি কিছু পড়তে হবে না, এর বাইরে কোশ্চেন আসবে না অন্তত। মানে এতটুকু বিশ্বাস রাখতে পারেন। আমি আমি যেগুলো বলবো যে আসবে না, মানে মোটামুটি ওখান থেকে আসবে না, এটা অন্তত বিশ্বাস রাখতে পারেন আর কি। আচ্ছা, আমরা আমরা দেখি এখানে জিনিসগুলা। তো এশিয়া এশিয়া মহাদেশ, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহাদেশ, এবং এই পুরো পৃথিবীর যে ভূখণ্ড, এর 30% এশিয়া মহাদেশে, এবং পৃথিবীর মোট জনসংখ্যার 60% এটা হচ্ছে এশিয়া মহাদেশে। এখানে 30% 60% হচ্ছে, এই সংখ্যাটা মনে রাখতে হবে না, এটা এমনি স্লাইডে দেওয়া আর কি, এটা মনে রাখতে হবে না। তো এটা বোঝানো হচ্ছে যে মোটামুটি যে এশিয়া মহাদেশের যে জনসংখ্যা এটাও বেশি, এবং এশিয়া মহাদেশের যে ভূখণ্ডের পরিমাণ এটাও হচ্ছে অনেক বেশি। আর এবং এখানে এখানে মোট যে দেশ, মোট 48টা দেশ, এবং এর মধ্যে জাতিসংঘ ভুক্ত দেশ আছে আছে হচ্ছে 44টা। অর্থাৎ জাতিসংঘের যে 193টা দেশ, এর মধ্যে 44টা দেশ হচ্ছে এশিয়ার। আর এর মধ্যে জাতিসংঘের অন্তর্ভুক্ত নয় এমন দেশ আছে হচ্ছে দুইটা, এর মধ্যে ফিলিস্তিন এবং তাইওয়ান। আর এর মধ্যে একটা একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে পুরো যে এশিয়া মহাদেশটা, এটাকে হচ্ছে 5টি অঞ্চলে ভাগ করা হয়। এটা হচ্ছে মানে বোঝার সুবিধার জন্য। এর মধ্যে দক্ষিণ এশিয়া, আমরা যেখানে আছি দক্ষিণ এশিয়া, এখানে হচ্ছে 8টা দেশ। দক্ষিণ পূর্ব এশিয়া 11টা, দূর প্রাচ্যের দেশ বলা হয় 5টা, এবং মধ্য এশিয়ার যে দেশ, এগুলাকে 5টা বলা হয়। এখানে যে কোন এশিয়া কয়টা দেশ, এটা আপনাদের মনে রাখতে হবে না, হ্যাঁ, এগুলো পরীক্ষা আসবে না। শুধু এটুকু মনে রাখতে হবে যে দক্ষিণ এশিয়া কয়টা দেশ, দক্ষিণ এশিয়া 8টা দেশ। এই মানে এতটুকু তথ্য মনে রাখলেই হবে। আচ্ছা, এরপর মধ্যপ্রাচ্য আছে, মিডল ইস্ট, ওইখানে আছে 15টা দেশ। এর মধ্যে আমরা আমরা যেখানে থাকি এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়াতে মোট হচ্ছে 8টা দেশ, অর্থাৎ সার্কভুক্ত যে দেশগুলা, হ্যাঁ, সার্কভুক্ত যে 8টা দেশ, আহ তো এগুলাই হচ্ছে দক্ষিণ এশিয়ার, এগুলো দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত। তো আচ্ছা দেখেন, এশিয়া মহাদেশের মধ্যে এখানে আহ, ভারত এবং চীন,
ভারত এবং চীন আপনাকে ডিটেইল পড়তে হবে, একদম একদম ফুল ফুল ডিটেইল পড়তে হবে, কারণ এই দুইটা দেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এশিয়া মহাদেশের রাজনীতি তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এটাও সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। আর এই যদি প্রশ্ন আসে এখান থেকে, তাহলে ইন্ডিয়া এবং চীন এই দুইটা দেশ রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, আর এখন যেহেতু শ্রীলঙ্কা যেহেতু একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, এবং মোটামুটি শ্রীলঙ্কা মোটামুটি এখনকার যে এই নিউজের মানে মোটামুটি শ্রীলঙ্কা প্রায় তো থাকছে, তো সেহেতু শ্রীলঙ্কা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই বিসিএস এ। তো এই কারণে আমরা শ্রীলঙ্কা আমাদের পড়তে হবে। আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে যখন ব্রিটিশরা বিদায় নেয়, সেই তখন ভারত পাকিস্তান এবং যে ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়, তখন শ্রীলঙ্কাও স্বাধীনতা লাভ করে 1948 সালে। এবং এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, হ্যাঁ, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এটাও শ্রীলঙ্কার, উনি 1960 সালের দিকে তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন। তার নাম হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েক। এটা একটা পরীক্ষা আসছিল আগের, যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের, নাকি হচ্ছে মহিলা প্রধানমন্ত্রীর নাম কি। তো এটার নামটা হচ্ছে যে শ্রীমাভো বন্দরনায়েকে। তবে এখন বর্তমানে যদি শ্রীলঙ্কা থেকে প্রশ্ন আসে, তাহলে হচ্ছে দুইটা তথ্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা তথ্য হচ্ছে যে বর্তমান যে ক্ষমতাসীন দল, হ্যাঁ, এটার নাম কি। ইংলিশে এই নামটা হচ্ছে দ্য শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট, এটা হচ্ছে ইংলিশ নামটা। আর শ্রীলঙ্কান যে ভাষা, যে সিংহলিজ ভাষায় তারা কথা বলে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা। এটা হচ্ছে বর্তমান যে দলটা শ্রীলঙ্কার ক্ষমতা আছে, এই দলের নাম। বর্তমান যে দল, এই দলের প্রেসিডেন্ট আছেন হচ্ছে গোতাবায়া রাজাপাকসা, এবং এবং যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন মাহিন্দ্রা রাজাপাকসা। তো তারা হচ্ছে দুই ভাই, তারা আপন দুই ভাই, এটা মনে হয় আপনারা অনেকে জানেন। শুধু শুধু তারা না, এখনকার বর্তমান যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার মধ্যে এরা হচ্ছে আপন চার ভাই, তারা এই চার ভাই মন্ত্রিসভাতে আছে। এবং শুধু এই চার ভাই না, তাদের যে রাজাপাকসা যে পরিবার, এই রাজাপাকসার পরিবারের অনেকেই মন্ত্রিসভাতে আছে। মোটামুটি তাদের অনেকটা বলা যায় যে এটা রাজা পক্ষ সরকার, হ্যাঁ, সরকারের মধ্যে রাজার পক্ষে অনেকেই আছে এখানে। এবং শ্রীলঙ্কাটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে এই জিনিসটি একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন, তাই সেটার নাম হচ্ছে টেম্পল ট্রি। রাজতন্ত্র কি? রাজতন্ত্র মানে হচ্ছে যেখানে রাজা থাকবে আর কি, যেখানে হচ্ছে গণতন্ত্র নাই। যেমন এই সৌদি আরব যেটা, সেটা হচ্ছে রাজতন্ত্র। আমি এখানে রাজা পক্ষ বলছি, হ্যাঁ, রাজা পক্ষ, এখানে রাজতন্ত্র বলি নাই। সৌদি আরব হচ্ছে রাজতন্ত্র আছে। আচ্ছা, এখানে একটা দ্বীপ আছে যেটাকে বলা হয় জাফনা দ্বীপ। এখানে হচ্ছে শ্রীলঙ্কার যে তামিল বিদ্রোহীরা, হ্যাঁ, তাদেরকে তামিল টাইগার বলা হয়, যাদের সাথে শ্রীলঙ্কান যে আর্মি, আহ, আহ, তাদের আহ, তাদের এগেনস্টে গৃহযুদ্ধ চলছিল অনেক বছর ধরেই। তো এই জাফনা দ্বীপে মূলত এই তামিল টাইগাররা বাস করে। এই শ্রীলঙ্কা এবং এবং হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারত তো পাশাপাশি। শ্রীলঙ্কা এবং ভারতকে যেই প্রণালীটা পৃথক করেছে, এটার নাম হচ্ছে পক প্রণালী। তো এই পক প্রণালী একদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর আরেকদিকে হচ্ছে মান্নার উপসাগর। আপনার যখন এই প্রণালীগুলো যখন পড়বেন, প্রণালীগুলো পড়ার সময় একটু হচ্ছে ম্যাপ দেখে দেখে পড়বেন। ম্যাপ দেখে দেখে পড়লে প্রণালীগুলা মনে রাখাটা সহজ হয়। তো আমি এই এখন এখন যেহেতু মহাদেশ পরিচিতি আছে, সেহেতু অনেকগুলো প্রণালী এখন আসবে। এর মধ্যে এই যে পক প্রণালী, এটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার। এখানে কোন প্রণালী যখন পড়বেন, এখানে মনে রাখতে হবে যে কোন দুইটা দেশকে এই প্রণালীটা পৃথক করেছে, আর কাকে কাকে যুক্ত করেছে। তো এখানে এই যে গালফ পক প্রণালী, সেটা হচ্ছে বঙ্গোপসাগর এবং হচ্ছে মান্নার উপসাগর, এই দুইটা উপসাগরকে এই প্রণালীটা যুক্ত করে। এই তারিখটি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই তারিখটি ইম্পর্টেন্ট যে শ্রীলঙ্কা কবে নিজেদের হচ্ছে দেউলিয়া ঘোষণা করে।
তো এটা হচ্ছে এই গত 12ই এপ্রিল তারা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে, অর্থাৎ তারা যে ঋণগুলো তারা নিছে সেগুলো তারা আর পরিশোধ করতে পারবে না। শ্রীলঙ্কার যে ঋণের যে ফাঁদটা, এটা আসলে মূলত অনেকেই অনেকেই বলে যে এটা চীনের দোষ, চীন এটা নিয়ে নিছে। হ্যাঁ, এটা চীনের দোষ। চীন ঋণ দিছে বেশি সুদে, এখন শ্রীলঙ্কা এটা পরিশোধ করতে পারে নাই। এটা সত্য যে চীন থেকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে, কিন্তু তাদের ঋণের ম্যাক্সিমাম অংশ কিন্তু চীনের না। তাদের ঋণের ম্যাক্সিমাম অংশ হচ্ছে আন্তর্জাতিক বন্ড। হ্যাঁ, তারা 2007 সাল থেকে হচ্ছে এই এই বন্ডের মাধ্যমে টাকা তোলে। এই 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 বন্ডের মাধ্যমে তারা ঋণ নেয়। এটা হচ্ছে যে অনেকটা হচ্ছে এই যে আমাদের দেশে যেমন আমাদের দেশের সরকার যে সঞ্চয়পত্র বিক্রি করে, সঞ্চয়পত্র যে বিক্রি করে সঞ্চয়পত্র যে সাধারণ মানুষের কাছে বিক্রি করে, এবং ওই সঞ্চয়পত্রে পরে এই সাধারণ যে মানুষ আছে তাদেরকে হচ্ছে সরকার সুদ দেয়। তো অনেকটা এরকম আর কি। এখন ঋণ দেউলিয়া হলে প্রবলেম কি? দেউলিয়া হলে প্রবলেম হচ্ছে এখন প্রতিটা দেশকেই তো ঋণ নিতে হয়, প্রতিটা দেশকে চলার জন্য ঋণ নিতে, সবারই ঋণ থাকে। এখন যদি সে দেউলিয়া হয় তাহলে সে নতুন করে আর কোনো ঋণ পাবে না, তাহলে এটা একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হচ্ছে ঋণদাতা, জি 12ই এপ্রিল 2022, না টাকা দিলে মাইট দিবে না, টাকা দিলে মাইট দিবে না, কিন্তু হচ্ছে ফার্দার আর কোনো ঋণ দিবে না, ফার্দার আর ঋণ দিবে না। আর শাস্তি হিসেবে বলা যায় যেটা, সেটা হচ্ছে যে এই যে কোনো দাতা গোষ্ঠী আর শ্রীলঙ্কাকে কোনো ঋণ দিবে না। যদি ঋণ না দেয় তাহলে তারা ডলার পাবে না। তো ডলার যদি না পায় তাহলে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো আমদানি করতে হয় সেগুলো তারা আমদানি করতে পারবে না। তো ওই আন্তর্জাতিক যে বন্ড গুলা ছিল ওগুলার মানে শ্রীলঙ্কা কি করতো, এই আন্তর্জাতিক বন্ডের থেকে তো ঋণ নিত। হ্যাঁ, নেওয়ার পরে এই ঋণ শোধ করার জন্য তারা তারা আবার ঋণ নিত, এরকম করে আবার ঋণ নিত। এই ঋণ নীতি নীতি তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। যেমন এই যে আমাদের যে সাবেক অর্থমন্ত্রী মারা গেলেন এই যে গত কালকে। তো আমাদের দেশে যখন হচ্ছে পদ্মা সেতু যখন আমাদের দেশে হচ্ছে, হ্যাঁ, তখন তো যে বিশ্ব ব্যাংক আমাদেরকে তো বলছিল টাকা দিবে, পরে তারা হচ্ছে দুর্নীতির অভিযোগে এই প্রকল্প থেকে সরে যায়। তো তখন সরকার যখন ঘোষণা দিল যে তারা হচ্ছে নিজস্ব অর্থায়নে করবে, তখন আইএমএফ এবং এবং হচ্ছে তখন আইএমএফ এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, তারা এই দুইজনই আসছিল। তারা তারা এই দুজনই আসছিল। তো তারা দুজন আইসে এই তৎকালীন যে অর্থমন্ত্রী তার কাছে গেছিল, বলছিল যে মানে যাতে বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক যে বন্ডটায় শ্রীলঙ্কা যেটা নিছে যাতে এটা নেয়। তো তখনকার প্রধানমন্ত্রী, সরি, তখনকার তৎকালীন যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তিনি এটা মানেন নাই। তিনি এটা নিশ্চিত করে দিয়েছেন। তো তার এই নিষেধের কারণেই তখন এই বাংলাদেশে আন্তর্জাতিক যে বন্ডটা এটা নেয় নাই। হ্যাঁ, এটা একটা ভালো ডিসিশন ছিল। তো এখানে শ্রীলঙ্কার এই জিনিসটা মনে রাখতে হবে যে 12 এপ্রিল তারা দেউলিয়া ঘোষণা করে। আবার যেমন ওই যে শ্রীলঙ্কার যে হাম্বান টোটা বন্দর, ওইটা হচ্ছে 93 বছরের জন্য চীন লিজ নিয়ে নিছে, কারণ তারা ওই চীনের যে ঋণ ছিল ওই ঋণের একটা শর্ত ছিল। সেই শর্ত, তো যেহেতু চীন হচ্ছে ঋণ পরিশোধ করতে পারে নাই, সেই শর্ত হিসেবেই চীন পরে এই হাম্বান টোটা বন্দরটা নিয়ে নেয়। আচ্ছা, এরপরে আমরা আমরা দেখবো হচ্ছে পরে আমরা দেখবো আফগানিস্তান। যেহেতু আফগানিস্তানও এখন, আচ্ছা এখানে হচ্ছে ভুটান, নেপাল, তারপরে এখানে মালদ্বীপ নিয়ে মানে মোটামুটি কথাবার্তা ছিল। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, মালদ্বীপ বা ভুটান বা নেপাল এখান থেকে কোশ্চেন আসবে না। এখানে মালদ্বীপ থেকে একটা কোশ্চেন আসতে পারে, তবে সেটা হচ্ছে সামনের দিকে চলে যাবে। তো যেহেতু কোশ্চেন আসার সম্ভাবনা কম, সেহেতু আমিও আমার এখানে স্লাইডে রাখি নাই। তো যেহেতু যেহেতু এশিয়া মহাদেশে একটা খুব বড় একটা চ্যাপ্টার। আচ্ছা, আফগানিস্তান আফগানিস্তান যেহেতু এখন মোটামুটি একটা আলোচনার বিষয়। যেমন এই যে গতকালকেও না, আজকে তো প্রায় সারাদিন আফগানিস্তান নিয়ে আলোচনা ছিল, কারণ তারা হচ্ছে একদিন আগে ঈদ করে ফেলছে। তারা তারা চাঁদ দেখছে, চাঁদ দেখে ঈদ করে ফেলছে। তো আফগানিস্তানের বর্তমান নাম হচ্ছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। এটা হচ্ছে আফগানিস্তানের এখন এখন যে বর্তমান যে সরকারি নামটা হচ্ছে এটা। তো এই প্রশ্ন আসতে পারে যে আফগানিস্তানের বর্তমান নাম কি? তো আফগানিস্তানের বর্তমান নাম হচ্ছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। সার্কভুক্ত যে দেশগুলো 8টা দেশ, এর মধ্যে আফগানিস্তানে কিন্তু সব থেকে প্রথম
প্রথম স্বাধীন হয়। এবং আফগানিস্তানে অনেক সুপার পাওয়ারই এখানে আসছিল, কিন্তু তারা কেউ সুবিধা করতে পারে নাই। ব্রিটিশরাও সুবিধা করতে পারে নাই। পরে রাশিয়ানরা আসছিল, রাশিয়ারও এখানে সুবিধা করতে পারে নাই। আমেরিকা পরে আসছে, আমেরিকা মারি খেয়ে চলে গেল। তা আফগানিস্তানে কেউই মোটামুটি সুবিধা করতে পারে নাই। সার্কভুক্ত যে দেশগুলো, এদের মধ্যে সব থেকে শুরুতে আফগানিস্তান তারাও স্বাধীনতা পায়, এবং এই স্বাধীনতাটা পেয়েছিল 1919 সালে। 1919 সালে 1919 সালটা হচ্ছে অনেক কারণে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাদের কি একটু একটু টাচ দিয়ে দেই। 1919 সালে কিন্তু আইএলও প্রতিষ্ঠিত হয়। এটাকে আপনাদের মনে আছে সবার? আইএলও প্রতিষ্ঠিত হয় 1919 সালে, এবং 1919 সালে একটা চুক্তি হয়, ভার্সাই চুক্তি, যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির যে চুক্তি হয়, ভার্সাই চুক্তি, তো সেটাও এই 1919 সালে হয়। তো আফগানিস্তানের প্রধান যে জাতি, সেই জাতি হচ্ছে পশতুন, এবং তাদের ভাষাটা হচ্ছে পশতু। আফগানিস্তানে 1973 সাল পর্যন্ত রাজতন্ত্র ছিল, পরে এই রাজতন্ত্রটা রহিত হয়, এবং আফগানিস্তানের শেষ যে রাজা, তার নাম ছিল জহির শাহ, এবং তাকেই হচ্ছে এই আফগানিস্তানের জাতির জনক বলা হয়। তো যখন জো বাইডেন, যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট, উনি যখন ক্ষমতা আসলেন, তখন উনি ঘোষণা দিলেন যে 2021 সালের 31 আগস্টের মধ্যে সব সৈন্য আফগানিস্তান থেকে তারা সরিয়ে নিবে। তো এরই ধারাবাহিকতায় 30 আগস্ট 2021 সালের 30 আগস্ট সর্বশেষ সৈন্য আফগানিস্তান থেকে বিদায় নেয়। এর মধ্যে হচ্ছে 7 সেপ্টেম্বর আফগানিস্তানের যে তালেবান এখনকার যে সরকার, তারা ঘোষণা দেয় যে তারা নতুন সরকারের ঘোষণা দেয় হচ্ছে 7 সেপ্টেম্বর। এই তারিখটা ইম্পর্টেন্ট যে আফগানিস্তান সরকার, নতুন সরকার ঘোষিত হয় কবে। এই তারিখটা আপনাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। 7 সেপ্টেম্বর 2021 সালে আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা হয়। এখন দেখেন, 41তম যে প্রশ্নটা হয়েছিল, সেই প্রশ্নটা অনেক আগে করে ফেলছিল। এই কারণে 41তমতে তখনকার সময়ের সাম্প্রতিক তেমন কোনো কোশ্চেন আসে নাই। এখন এই যে 44তম যে বিসিএসটা, 44তম বিসিএসটাও এখন এটার যে ঘোষণা, হ্যাঁ, যে 27 মে যে পরীক্ষা হবে, এটা কিন্তু অনেক আগেই ঘোষণা দিছে। যেহেতু অনেক আগে ঘোষণা দিছে, তার মানে প্রশ্ন কিন্তু রেডি করে ফেলছে তারা। হ্যাঁ, মানে এতদিনে প্রশ্ন করা হয়ে গেছে মানে কি জানেন? মানে হচ্ছে এই যে এখন এই গত ধরেন 20-25 দিন বা সামনে যে কয়দিন আছে, এই সময়ের মধ্যে যে সাম্প্রতিক ঘটনাগুলা ঘটবে, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। অর্থাৎ এখনকার যে সাম্প্রতিক ঘটনাগুলা এই সামনে যেগুলা ঘটবে, বা গত ধরেন 20-25 দিনের যে ঘটনাগুলা, এগুলা এগুলা নাও আসতে পারে। তো তার মানে হচ্ছে ওই যে শ্রীলঙ্কার যে ঘটনাটা, সেটা আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু সামনে যেগুলো হবে, বা গত এক সপ্তাহ থেকে সামনে যেসব কোনো যে বৈশ্বিক ঘটনা মানে যদি ঘটে, তাহলে সেখান থেকে কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা, হ্যাঁ, এখন পেপার না পড়লেও চলবে, এখন কোনো কোশ্চেন আসবে না। তো আফগানিস্তানের যে আফগানিস্তানের পার্লামেন্ট নাম হচ্ছে লয়া জিরিগা। কিছু কিছু দেশের পার্লামেন্ট থেকে প্রশ্ন আসে, এর মধ্যে আফগানিস্তান একটা। কিছু কিছু, সব দেশের না, কিছু কিছু দেশের হচ্ছে এই পার্লামেন্টের নাম জানতে চাই। তো এর মধ্যে এই যে আফগানিস্তানটা গুরুত্বপূর্ণ, আফগানিস্তান থেকে প্রশ্ন আসতে পারে। তো আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে লয়া জিরগা। পৃথিবীর সব থেকে বড় যে বৌদ্ধ মূর্তিটা, পৃথিবীর সব থেকে বড় বৌদ্ধ মূর্তিটা হচ্ছে এই আফগানিস্তানের বামিয়ান শহরে অবস্থিত। এরপরে আমরা দেখব আমাদের আমাদের যে প্রতিবেশী দেশ। আমি যখন হচ্ছে কনফিডেন্সে কোচিং করি, তখন আমাদের একজন স্যার হচ্ছে আন্তর্জাতিক নিত, স্যারের নামটা হচ্ছে মনে নাই। এখন যিনি আছেন হচ্ছে আতিক। হ্যাঁ, ইনি না, আরেকজন নিত। তো উনি উনি আমাদেরকে একটা সুন্দর একটা উদাহরণ দিছিল, যে আহ, উম, মানে মানুষের যেমন হচ্ছে বগল, হ্যাঁ, বগলের নিচে, তেমনি ইন্ডিয়ার বগলের নিচে হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ ইন্ডিয়া আহ 3 দিক থেকেই হচ্ছে বাংলাদেশকে ঘিরে রাখছে। তো এটার উদাহরণ দেওয়ার জন্য উনি হচ্ছে এটা বলছিল।
তো ইন্ডিয়া থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো ইন্ডিয়ার ইন্ডিয়ার যে অফিসিয়াল নাম, এই তো এই অফিসিয়াল অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়া। এবং পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ইন্ডিয়া। পৃথিবীর সব থেকে বড়, এটা এটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে কোনটি, তো সেটা উত্তর হবে ইন্ডিয়া, সব থেকে বড় গণতান্ত্রিক দেশ। এর মধ্যে এটা ইন্ডিয়া স্বাধীনতা পায় হচ্ছে 15 আগস্ট 1947 সালে, কিন্তু তাদের সংবিধান কার্যকর হয় হচ্ছে 26 জানুয়ারি 1950। তো যেহেতু আহ, আচ্ছা, যুক্তরাষ্ট্র নয় কেন? যুক্তরাষ্ট্রের যে সিস্টেমটা, যুক্তরাষ্ট্রের যে এটার একটা কারণ হচ্ছে যে এটা একটা কারণ হতে পারে যে আপনার হচ্ছে জনসংখ্যা। কিন্তু ইন্ডিয়ার জনসংখ্যা যেহেতু বেশি, সেহেতু একটা কারণ হতে পারে। তো যেহেতু সংবিধান কার্যকর হয় হচ্ছে 26 জানুয়ারি, এই কারণে তাদের যে প্রজাতন্ত্র দিবস, এই প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি পালন করা হয়। ইন্ডিয়ার যে আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ এটার উচ্চ কক্ষ আছে এবং হচ্ছে নিম্ন কক্ষ আছে। ইন্ডিয়ার যে উচ্চ কক্ষ নাম হচ্ছে যে রাজ্যসভা, এবং ইংলিশে বলা হয় কাউন্সিল অফ স্টেটস। এবং ইন্ডিয়ার যে নিম্নকক্ষ, এই নিম্নকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। আচ্ছা সরি, ইন্ডিয়ার যে নিম্নকক্ষ এটার নাম হচ্ছে লোকসভা। ইংলিশে হচ্ছে হাউস অফ দ্য পিপল বলা হয় এটাকে। এবং পশ্চিমবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আইনসভা, সেটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, সেটা হচ্ছে বিধানসভা। এর মধ্যে এখন বর্তমানে লোকসভার যে আসন সংখ্যা, হ্যাঁ, লোকসভার আসন সংখ্যা হচ্ছে 543, এবং রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 245। অর্থাৎ তাহলে টোটাল যদি আমরা যোগ করি, তাহলে টোটাল হচ্ছে 788। তো ইন্ডিয়ার টোটাল সংখ্যা 788, এবং ভাগ ভাগ করে বলে লোকসভা হচ্ছে 543 এবং রাজ্যসভা হচ্ছে 245। সবসময় একই থাকে বলতে, যেমন এই যে 2020 সালে একটা যেমন ওদের ওখানে 545টা ছিল, কিন্তু 2020 সালে এটা হচ্ছে বাতিল হয়। তো এটা হয়তো পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু বর্তমানে 543। তো যেহেতু বর্তমানে 543, সেহেতু যদি পরীক্ষা আসে তাহলে উত্তরটা 543ই হবে। ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বর্তমান আহ, আহ, এখন এখন বর্তমান যে রাজ্য সংখ্যা, ইন্ডিয়ার বর্তমান রাজ্য সংখ্যা হচ্ছে 28টা। যখন কাশ্মীর ছিল তখন ছিল 29টা। আর যখন কাশ্মীর যে রাজ্য, সেই রাজ্যের যে মর্যাদা থেকে বাতিল করা হয়, এখন এখন হচ্ছে 28টা। এবং কেন্দ্রশাসিত অঞ্চল এখন হচ্ছে 8টা। আগে ছিল 9টা, এখন হচ্ছে 8টা। আচ্ছা, ভারতের জাতির জনক হচ্ছে এই যে ভারতের জাতির সরি, আচ্ছা, ভারতের জাতির জনক হচ্ছে গান্ধী, হ্যাঁ, মহাত্মা গান্ধী। ইনি হচ্ছে ভারতের জাতির জনক, তাকে ভারতের জাতির জনক বলা হয়। মহাত্মা গান্ধীর যে কিছু তিনি কয়েকটা বই লিখছে, এর মধ্যে এখান থেকে মহাত্মা গান্ধীর বই নিয়ে প্রশ্ন আসে। হ্যাঁ, মহাত্মা গান্ধীর তার যে আত্মজীবনী, সেই আত্মজীবনীর নাম হচ্ছে দ্য হিস্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। স্বাধীন ভারত যখন স্বাধীন হয়, এই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ওই যে গতকালকে একজন জানি বলছিল যে তাশকন্দ চুক্তিতে হচ্ছে এই জওহরলাল উনি ছিল, কিন্তু উনি হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী, কিন্তু তাশকন্দ চুক্তিতে ছিল হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। তো জওহরলাল নেহরু উনিও কিছু বই লিখছে। ওনার এই বইয়ের নামগুলো মনে রাখতে হবে। এটা যদিও ইংলিশের প্রশ্ন, এটা যদিও আন্তর্জাতিক প্রশ্ন না, তারপরও যেহেতু রিলেটেড বিষয় আমি এখানে নিয়ে আসছি। তো এই জওহরলাল নেহরুর যে 3টে বই, এর মধ্যে আছে হচ্ছে এন অটোবায়োগ্রাফি, এরপর আছে হচ্ছে গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি, এরপর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া।
তো ইনি এই তিনটা বই লিখছে। ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী হচ্ছে বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রথম প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী, একটু খেয়াল রাখতে হবে, প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এই ইন্দিরা গান্ধী কিন্তু ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এবং উনি তখন ওনার ওনার কাছে বাংলাদেশ আসলে চিরকৃতজ্ঞ থাকবে, কারণ উনি বাংলাদেশকে যেই সাহায্য সহযোগিতা করছেন, এটা আসলে মানে সবসময় বাংলাদেশের মানুষ ওনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এবং ওনার কিন্তু একটা স্পেশাল স্পেশাল পদক দেওয়া হয়। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার পরে ওনাকে হচ্ছে স্বাধীনতার সম্মাননা দেওয়া হয়। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, 1972 সালে তাকে হচ্ছে এই মানে এই পদকে ভূষিত করা হয়। এবং উনি উনি একমাত্র এই স্বাধীনতা সম্মাননা পদক, আর কাউকে হচ্ছে দেওয়া হয় নাই। হ্যাঁ, 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 শ্রীলঙ্কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন অনির্বাচিত। অনির্বাচিত। আচ্ছা, এরপরে হচ্ছে মনমোহন সিং। এখনকার এখনকার যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, এখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন তার আগে আগে যিনি ছিলেন মনমোহন সিং, তিনি ছিলেন ভারতের 13তম প্রধানমন্ত্রী। এখানে 13তমটা মনে রাখতে হবে না, এটা এখানে যেটা মনে রাখতে হবে যে এই মনমোহন সিংকে বলা হয় ইন্ডিয়ার ইকোনমিক অর্থনৈতিক যে পুনর্গঠন, অর্থনৈতিক এই পুনর্গঠনের জনক বলা হয় এই মনমোহন সিংকে। এই তথ্যটা একটু মাথায় রাখতে হবে। এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তিনি হচ্ছে 14তম, ইন্ডিয়ার 14তম প্রধানমন্ত্রী। তো ওনার কিছু তার তো অনেকগুলো নীতি আছে, তার মধ্যে এই যে প্রতিবেশী প্রথম নীতি, নেইবার ফার্স্ট, নীতি প্রবক্তা হচ্ছে নরেন্দ্র মোদী। এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মাঝে মধ্যে হচ্ছে কোন কোন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বাসভবনের নাম জানতে চায়। তার মানে এই না যে পৃথিবীর যত প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বাসভবন আছে সবগুলো মুখস্থ করতে হবে, এমন এমন কিছু নাই। আহ, সাধারণত প্রশ্ন আসলে এটা একবার মনে আসছিল যে জাপানের মনে হয় জাপানের প্রেসিডেন্ট না কার কোন একটা প্রেসিডেন্ট বা আসবে নাম জানতে চাইছে। তো সুতরাং এটা হচ্ছে সবসময় আসবে না। যেগুলা কমন কমন দেশগুলো আছে, ভারত, চীন, অথবা অথবা জাপান, শ্রীলঙ্কা, মানে মোটামুটি আপনারা যেগুলো পড়বেন যে দেশগুলা, তাদের প্রেসিডেন্ট এবং এবং প্রধানমন্ত্রী বাসভবনের নাম গুলা মনে রাখলেই হবে। তো তবে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে না। হ্যাঁ, প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি। তো তারপরে একটু নিজের কনফিডেন্সের জন্য মনে রাখবেন আর কি। তো ভারতের প্রথম যে প্রেসিডেন্ট, স্বাধীন ভারতের প্রথম যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এবং এবং প্রথম নারী রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল। এবং হচ্ছে প্রণব মুখোপাধ্যায়, তিনি ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। এই হচ্ছে প্রেসিডেন্টের কিছু মানে কয়েকজন প্রেসিডেন্ট। এর মধ্যে এই তথ্যটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্বাধীন স্বাধীন বাংলাদেশে যে বিদেশি কোন রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি প্রথম বক্তৃতা দেন তার নাম হচ্ছে ভিভ গিরি। এবং তিনি 1971 সালে হচ্ছে ভারতের প্রেসিডেন্ট ছিলেন। মুক্তিযুদ্ধের সময় কোন দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন, কোন দেশের প্রেসিডেন্ট কে ছিলেন, এর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং হচ্ছে ভারত। হ্যাঁ, এই চারটা দেশের যে নেতৃবৃন্দ, এদের নামগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো এই ভিভিগিরি হচ্ছে স্বাধীনতার পরে ইনি প্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে আমাদের জাতীয় সংসদে ভাষণ দেন। আচ্ছা, তখন তো হ্যাঁ, আচ্ছা। এরপরে ইন্ডিয়ার ইন্ডিয়ার যে বিখ্যাত একজন প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। আবুর পাকিল আবুল আব্দুল পাকির জয়নুল আবেদিন। হ্যাঁ, আব্দুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তো তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, কারণ এখন ইন্ডিয়া যে ক্ষেপণাস্ত্রধারী একটা দেশ, যে পরমাণু বোমা হচ্ছে মালিক। তো এটার পিছনে এই এপিজে আব্দুল কালামের এই অবদানটা খুবই গুরুত্বপূর্ণ বা বেশি। তো উনি হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং
এবং এই যে মহাকাশ যানবাহী যে রকেট, তিনি এটা আবিষ্কারে তিনি হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা এই তার যে একটা বই আছে এই যে উইংস অফ ফায়ার, এই বইটা কেউ কি পড়েছেন? আপনাদের মধ্যে কেউ কি এই বইটা পড়েছেন? আচ্ছা, ইংলিশ পড়ছেন না বাংলা পড়ছেন? মানে কি আপনার অনুবাদ পড়ছেন নাকি হচ্ছে ইংলিশটা পড়ছেন? আচ্ছা, বাংলা। হ্যাঁ, ম্যাক্সিমাম সাধারণত বাংলাটাই পড়ে। তবে আমি হচ্ছে ইংলিশটা পড়ছিলাম। তো আমার আমার পড়ার প্রথম ইংলিশ বই হচ্ছে এটা। আমি আগে কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো বই পড়া হয় নাই। এইটাই ছিল আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়া প্রথম বই। এবং এবং এই বইটা পড়ে আমি আমি হচ্ছে খুবই মানে আহ, আমার খুব ভালো লাগছিল। আমি আমি খুবই আহ কি বলা যায় এটাকে, যে অনুপ্রাণিত, হ্যাঁ অনুপ্রাণিত হয়েছিলাম। হ্যাঁ, আবেগায়িত। তো আপনারা আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন, এটা একটা ভালো বই। খুব খুব ছোট অবস্থা থেকে খুব ছোট অবস্থা থেকে তিনি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হন। এখন যিনি বর্তমানের যিনি প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন 14তম প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে রামনাথ কোবিন্দ। এবং ইন্ডিয়ার প্রেসিডেন্টের যে বাসভবন, এই বাসভবনের নাম হচ্ছে রাইসিনা হিল। বর্তমান যিনি অর্থমন্ত্রী আছেন, অর্থমন্ত্রীর নাম হচ্ছে নির্মলা সীতারমন। এবং পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে সুব্রমণিয়াম জয়শঙ্কর। ইন্ডিয়া এবং হচ্ছে যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র এই দুইটা দেশের কিছু মন্ত্রীর নাম আপনাদেরকে মনে রাখতে হবে। মানে মন্ত্রীর নাম আর প্রেসিডেন্টের নাম, এর মধ্যে অর্থমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী, আর আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে স্টেট মিনিস্টার। হ্যাঁ, এই এই কয়েকজন নামগুলো হচ্ছে মনে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে পরীক্ষা আসে। আচ্ছা, এই সেভেন সিস্টার্স থেকে প্রায় প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাতে। সেভেন সিস্টার্স বলতে এখানে বাংলাদেশের পূর্ব দিকে, বাংলাদেশের পূর্ব আচ্ছা, বাংলাদেশের পূর্ব এবং হচ্ছে মানে মোটামুটি পূর্ব দিকে বলা যায়। আহ, মানে মোটামুটি বলা যায় উত্তর পূর্ব দিকের যে ইন্ডিয়ার যে আহ, সাতটা যে সাতটা যে প্রদেশ আছে, তো এইগুলোকে একসাথে একসাথে সেভেন সিস্টার্স বলে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত, আবার কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়। এর মধ্যে এখানে যেটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের সীমানায় কোনগুলো আছে। আর যে সেভেন সিস্টার্স এর মধ্যে বাংলাদেশের সীমানায় আছে হচ্ছে ত্রিপুরা, এরপরে আছে মিজোরাম, এবং 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 হচ্ছে আসাম এবং হচ্ছে মেঘালয়। অর্থাৎ সাতটা যেই প্রদেশ, সাতটা প্রদেশের মধ্যে চারটা প্রদেশ চারটা প্রদেশ হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী, আর বাকিগুলো বাংলাদেশ সীমানাতে নাই। তো এই চারটা প্রদেশ হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, এবং 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 মেঘালয় এবং হচ্ছে আসাম। পাঁচটা পাঁচটা ইন্ডিয়ার পাঁচটা প্রদেশ বাংলাদেশের সাথে আছে। হ্যাঁ, মানে এটা পশ্চিমবঙ্গ সহ। ও আচ্ছা আচ্ছা, আপনি আপনি যেটা জানতে চাচ্ছেন যে যে মানে যে বাংলাদেশের যে সীমান্তে, হ্যাঁ সীমান্তে কয়টা? সীমান্তে হচ্ছে চারটা। এই যে এখানে আপনি হচ্ছে ম্যাপ দেখেন, আপনি এখানে ম্যাপ দেখলে হচ্ছে বুঝতে পারবেন। সীমান্তে সীমান্তবর্তী হচ্ছে চারটা, সীমান্তবর্তী হচ্ছে চারটা। এর মধ্যে আছে মিজোরাম, ত্রিপুরা এবং এবং আসাম এবং হচ্ছে মেঘালয়। আচ্ছা, তো এই সেভেন সিস্টার্স এর রাজধানীর নামগুলা হচ্ছে মাঝে মধ্যে পরীক্ষায় আসে। এই রাজধানীর নামগুলা আপনারা একটু বই থেকে পড়ে নেবেন, এখানে আমি যদিও স্লাইডে অ্যাড করি নাই। এই রাজধানীর নামগুলো মাঝে মধ্যে আসে। তো এই এই সাতটা সেভেন সিস্টার্স, এরা হচ্ছে এই চিকেন নেক। হ্যাঁ, এই চিকেন নেকের মাধ্যমেই হচ্ছে এরা ইন্ডিয়ার যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ডের সাথে হচ্ছে সংযুক্ত থাকে। চিকেন নেক হচ্ছে যে বাংলাদেশের উত্তরে উত্তরের যে সীমানা পঞ্চগড় তেঁতুলিয়া, এখান দিয়ে হচ্ছে এই চিকেন নেকটা। এবং এটাকে বলা হয় ইন্ডিয়ার সব থেকে দুর্বল পয়েন্ট, সব থেকে ভালনারেবল একটা জায়গা। কারণ এখান থেকে খুব কাছেই নেপাল, এখান থেকে খুব কাছেই ভুটান, এবং এখান থেকে চীনের দূরত্ব খুব বেশি না। অর্থাৎ এইখানে এই এই যে 21 থেকে 40 কিলোমিটার যে গড়, এখানে 21 থেকে 40 কিলোমিটার মতো হচ্ছে প্রশস্ততা আর কি ইন্ডিয়ার যে জায়গাটা। এইটা যদি ব্লক করে দেওয়া যায়, তাহলে তার মানে ইন্ডিয়ার পূর্ব প্রান্তের যেই সেভেন সিস্টার যে জেলাগুলো আছে, হ্যাঁ এগুলোর সাথে আর ইন্ডিয়ার কোনো সম্পর্ক থাকবে না। তো ইন্ডিয়া
মানে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার জন্য এই কারণে খুব গুরুত্বপূর্ণ, কারণ কারণ বাংলাদেশ চাইলে এখানে এখানে কাবজাব করতে পারে, কাবজাব করে তারা আহ, ইন্ডিয়ার সাথে এই যে 7টা যে 7 সিস্টার্স আছে এদের একটা ঝামেলা লাগাই দিতে পারে। আচ্ছা, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে সীমানা, সীমানার মধ্যে একটা একটা নাম আছে, সেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। হ্যাঁ, লাইন অফ কন্ট্রোল, যেটা ওই যে 1972 সালে যে সিমলা চুক্তি হয়েছিল, সেই সিমলা চুক্তিতে তারা প্রতিজ্ঞা করছিল যে এই এই লাইন অফ কন্ট্রোল তারা একে অপরকে ক্রস করবে। হ্যাঁ, এটা কাশ্মীরে অবস্থিত। এই লাইন অফ কন্ট্রোল তারা ক্রস করবে না। তো এই আরেকটা আছে, আরেকটাকে বলা হয় আরেকটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোলটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এইটা হচ্ছে ইন্ডিয়া এবং এবং চীনের মধ্যে। এখানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাকচুয়াল কন্ট্রোল, আর একটা হচ্ছে শুধু কন্ট্রোল। তো যেটা লাইন অফ কন্ট্রোল এটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হচ্ছে ইন্ডিয়া এবং চীনের মধ্যে। এবং এই দুইটাই দুইটাই হচ্ছে দুইটাই হচ্ছে কাশ্মীর, কাশ্মীর যে এলাকা জম্মু কাশ্মীর এবং এবং আকসাই চীন, এই আকসাই চীন জম্মু কাশ্মীরের যে এলাকাটা, এই এলাকাটাতেই হচ্ছে ইন্ডিয়ার সাথে চীনের সীমান্ত, এবং ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে সীমান্ত, এই দুইটা সীমানার নাম। আর ইন্ডিয়ার সাথে আরেকটা জায়গা দিয়ে চীনের একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ দিয়ে ইন্ডিয়ার সাথে চীনের যে লাইনটা, চীনের যে সীমানাটা, সেটাকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। তো এখানে 3টা লাইন, একটা হচ্ছে ম্যাকমোহন লাইন, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে চীন এবং ইন্ডিয়ার ইন্ডিয়ার চীন এবং ইন্ডিয়ার মধ্যে। আর আরেকটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হচ্ছে ইন্ডিয়া এবং চীনের মধ্যে। এই 3টে থেকে প্রশ্ন আসতে পারে, এই তিনটা তথ্য গুরুত্বপূর্ণ তথ্য। এখন আমরা কিছু বাদ দেখব, যে বাদগুলো নিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ঝামেলা আছে। এর মধ্যে একটা একটা বাদ হচ্ছে ফারাক্কা বাদ, যেটার সাথে হচ্ছে বাংলাদেশের ঝামেলা আছে। ফারাক্কা বাদ হচ্ছে পশ্চিমবঙ্গের মালদহ এবং হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, এবং এটা এটা রাজশাহী থেকে খুব বেশি দূরে না। এটা রাজশাহী থেকে একটু মাইলের হিসাব হচ্ছে 11 মাইল, এবং এটা কিলোমিটার হিসেবে হচ্ছে 16.5 কিলোমিটার। এবং ওইখানে আহ, ইন্ডিয়াতে যে নদীটা, ইন্ডিয়ার যে নদীর উপরে এই এই বাঁধটা অবস্থিত, সেটাকে বলা হচ্ছে গঙ্গা নদী। এটা 1961 সালে নির্মাণ শুরু হয়, অর্থাৎ তখন কিন্তু বাংলাদেশ ছিল না, তখন পূর্ব পাকিস্তান। এবং এই নির্মাণটা শেষ হয় হচ্ছে 1975 সালে। তো যখন এই এবং আমাদের মাওলানা ভাসানী, হ্যাঁ, তিনি কিন্তু এটার এই ফারাক্কা বাঁধের প্রতিবাদ স্বরূপ তিনি একটা লং মার্চ করেছিলেন ওই ফারাক্কার অভিমুখে, যে এটা 16ই মে 1976 সালে। তো ওই 16ই মে যেহেতু ওই লং মার্চটা উনি করেছিলেন, সেই কারণেই এই 16ই মে কে হচ্ছে ফারাক্কা দিবস বলা হয়। আহ, তো এই এই যে আমরা যখন ওই যে ধরিত্রী সম্মেলন পড়ছিলাম, হ্যাঁ, ধরিত্রী সম্মেলনে যখন ওই যে যে প্রথম যে ধরিত্রী সম্মেলন, হ্যাঁ, 1992 সালে যে রিউ ডি জেনিরোতে যে প্রথম ধরিত্রী সম্মেলন হয়েছিল, সেখানে একটা এজেন্ডা গ্রহণ করা হয়েছিল, এজেন্ডা 21। এই ফারাক্কা যে সমস্যা, এটা কিন্তু ওই এজেন্ডা যে 21, ওই এজেন্ডা 21-এর অন্তর্ভুক্ত। এবং এই পর্যন্ত এই ফারাক্কা সমস্যা নিয়ে মোট 5টা চুক্তি হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে। এবং সর্বশেষ চুক্তিটা হয় হচ্ছে 1996 সালে। এবং এই আহ, এবং এই তো এই ফারাক্কা বাঁধার কারণেই যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে আগস্ট সেপ্টেম্বরের দিকে একটা বন্যা হয়। কারণ যখন ওই ভারতের প্রান্তে যখন পানিটা বেড়ে যায়, তখন তারা ফারাক্কার যে গেটগুলো সেগুলো খুলে দেয়, এবং এই কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে একটা বন্যা হয়। আর একটা বাঁধ, সেটা হচ্ছে টিপাই মুখ বাঁধ, যেটা হচ্ছে যে নদীটা, হ্যাঁ, নদীটা হচ্ছে বরাক এবং হচ্ছে তুইভাই নদী। এবং এই বাঁধটা হচ্ছে টিপাই মুখ হচ্ছে মণিপুর রাজ্যে, সিলেট থেকে খুব বেশি দূরে না, সিলেট থেকে হচ্ছে 100 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটা হচ্ছে যে তিস্তা ব্যারেজ, হ্যাঁ, গজলডোবা তিস্তা ব্যারেজ, যেটা
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, এই জলপাইগুড়িতে অবস্থিত। এবং এই তিস্তা নিয়ে একটা সমঝোতা স্মারক হচ্ছে স্বাক্ষর হয় 1983 সালে, যে বাংলাদেশ কতটুকু পানি পাবে এবং হচ্ছে ভারত কতটুকু পানি পাবে। যদিও এটা মানে ভারত প্রতিশ্রুতি দিয়েই গেছে মানে এই তিস্তা নদী নিয়ে, কিন্তু তারা কোনো তাদের যে প্রতিশ্রুতি সেগুলো হচ্ছে রক্ষা করে নাই এই তিস্তা নিয়ে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের পানি পাওয়ার কথা হচ্ছে 48%, কিন্তু বাংলাদেশ হচ্ছে এত পানি পায় না, বাংলাদেশ আরো আরো পানি হচ্ছে কম পায়। তো সর্বশেষ তিস্তার একটা খসড়া চুক্তি হয় 2011 সালে, কিন্তু সেই চুক্তিও কোনো আলোর মুখ দেখে নাই। তো এই কারণে এখন বাংলাদেশ চীনের সাহায্যে এখন তিস্তাকে নিয়ে একটা মহাপরিকল্পনা গ্রহণ করেছে, যেটা ইন্ডিয়ার হচ্ছে এখন এটা খুব একটা মাথা ব্যথা। ইন্ডিয়ার হচ্ছে এখন তাদের হচ্ছে টনক টনক নড়ছে। যে তারপরে আবার ওই চীন, তাদের আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ওই এই তিস্তা ব্যারেজ যে কাজ করবে সেটা কিন্তু চীনের চিকেন নেক যেটা আছে, ওই চিকেন নেকের কিন্তু খুব কাছে। অর্থাৎ এখানে যদি চীন কাজ করে, তার মানে হচ্ছে একদম ভারতের নাকের ডগায় বা ভারতের প্রায় অভ্যন্তরে বলা যায় চীন চীন ঢুকে কাজ করবে। হ্যাঁ, মানে এই তিস্তা বাংলাদেশের সাথে। তো এটাই এখন এটা নিয়ে এখন বাংলাদেশের সাথে ইন্ডিয়া এখন দেন দরবার করতেছে। যাই হোক, আচ্ছা। তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কিছু চুক্তি হয়। এর মধ্যে প্রথম যে চুক্তিটা হয় 1972 সালের 9 মার্চ। হ্যাঁ, এই চুক্তিটার মেয়াদ ছিল 25 বছর, অর্থাৎ যে 1972 সাল 25 বছর যোগ করলে 1997 সাল, তার মানে এই চুক্তিটা 1997 সালে শেষ হয়ে গিয়েছে। তো এই এই চুক্তিতে সই করেন কে কে? সই করেন হচ্ছে তৎকালীন যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তারাই সই করেছেন। 9 মার্চ 1972 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এবং অফিসিয়াল নাম ছিল ইন্ডিয়া বাংলাদেশ ট্রিটি অফ ফ্রেন্ডশিপ, কোঅপারেশন এন্ড পিস। আর বাংলাতে মৈত্রী চুক্তি এবং দিল্লি চুক্তি। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিলেশন, ইন্ডিয়ার সাথে সরি বাংলাদেশের সাথে চীনের রিলেশন, এই দুইটা রিলেশন থেকে আপনারা প্রশ্ন পাবেনই, হয় বাংলাদেশ বিষয়গুলিতে পাবেন, না হয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলিতে পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এই কারণে এই টপিক গুলা খুব হচ্ছে জোর দিয়ে পড়তে হবে। বাংলাদেশের সাথে আরেকটা চুক্তি হয় সীমান্ত বিনিময় চুক্তি। সীমান্ত বিনিময় চুক্তিটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল অনেক আগে। হ্যাঁ, ছিটমহল নিয়ে, ছিটমহল নিয়ে যে চুক্তিটা, এটা অনেক আগে স্বাক্ষরিত হয়, যখন 1974 সালে স্বাক্ষরিত হয়। কিন্তু তখন চুক্তিটা অনুমোদন বা আলোর মুখ দেখে নাই। হ্যাঁ, এর মধ্যে এই চুক্তিটার কিছু নাম ছিল, যেমন ছিটমহল বিনিময় চুক্তি বা সীমান্ত চুক্তি বা মুজিব ইন্দিরা চুক্তি। তো এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 1974 সালে, কিন্তু বাংলাদেশ যদিও 1974 সালে এই চুক্তিটা অনুমোদন করে, কিন্তু ভারত এটা অনুমোদন করে 2015 সালে, এবং এই চুক্তিটা কার্যকর হচ্ছে 1 আগস্ট 2015। এবং ওই দিনই এই ছিটমহল গুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের এই ছিটমহল গুলো হচ্ছে আদান প্রদান হয়, বিনিময় হয়। বাংলাদেশের সাথে আরেকটা চুক্তি আছে ইন্ডিয়া, সেটা হচ্ছে যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন মানে হচ্ছে অপরাধী প্রত্যর্পণ। এই এক্সট্রাডিশন ট্রিটিটা স্বাক্ষরিত হয় 2013 সালে। বাংলার সাথে গঙ্গার যে অভিন্ন যে গঙ্গা নদী, এই গঙ্গার পানি বন্টন নিয়ে একটা চুক্তি হয়, যেটা 1996 সালে স্বাক্ষরিত হয়, এবং এটার মেয়াদ ছিল হচ্ছে 30 বছর। তার মানে আগামী 2026 সালে এই গঙ্গার পানি বন্টন চুক্তির যে মেয়াদ, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। এরপরে আমরা আমাদের আরেকটা যে প্রতিবেশী মায়ানমার, এটা হচ্ছে দেখবো। মায়ানমার, যেটার সাবেক সাবেক নাম হচ্ছে বার্মা, এবং এটার রাজধানী হচ্ছে নেপিদো। হ্যাঁ, রাজধানী হচ্ছে নেপিদো। এই আমি একটা সময় পর্যন্ত জানতাম মায়ানমারের রাজধানী হচ্ছে রেঙ্গুন। এই মায়ানমারের রাজধানী যে নেপিদো, এটা আমি একটা সময় পর্যন্ত জানতামই না। তো এই এই অবশ্য নেপিদো একটা সময় হচ্ছে নেপিদো ছিল না, একটা সময় হচ্ছে যে রেঙ্গুন বা ইয়াঙ্গুন, এটাই আসলে মায়ানমারের রাজধানী ছিল, কিন্তু পরে হচ্ছে নেপিদোতে এটা শিফট করা হয়। তো এই মায়ানমারের অফিসিয়াল নাম হচ্ছে দ্য রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার। এটা হচ্ছে মায়ানমারের অফিসিয়াল নাম। এবং মায়ানমারের মুদ্রা হচ্ছে কিয়াট। এখন দেখেন
রাজধানী এবং মুদ্রা এগুলা এগুলা আসলে মুখস্থ করতে হবে না, কিন্তু যে যেসব দেশ আমরা পড়বো, যেসব দেশগুলো আমরা পড়বো, যেমন ইউরোপের কিছু দেশ বা আমাদের আশেপাশের যে দেশগুলা, এইগুলার কিছু মুদ্রা আপনি চাইলে মনে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, অতটা ইম্পর্টেন্ট না। তো এই মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। আচ্ছা, মায়ানমারের মুদ্রার মান বেশি নাকি আমাদের দেশের মুদ্রার মান বেশি জানেন? জি, আমাদের আমাদের দেশের মুদ্রার মান বেশি। আমাদের ওইখানে আমাদের দেশের 1 টাকা হচ্ছে মায়ানমারে 20 টাকা না 21 টাকা এখন মনে হয়, 21 টাকা না 20 টাকা। আচ্ছা, তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় তখন এই মায়ানমার জাপানের অধীনে ছিল। তারা জাপানের অধীনে ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবং এই মায়ানমারও যখন ব্রিটিশরা চলে যায় তখন 1948 সালে তারা হচ্ছে স্বাধীনতা পায়। এবং এই মায়ানমারের যে সংবিধানটা পাস হয় 2008 সালে। এবং এই মায়ানমারে 1962 সাল থেকে সামরিক শাসন চলে আসছে, এবং এখনো মায়ানমারে সামরিক শাসন চলছে। মাঝখান দিয়ে অং সান সুচি উনি ক্ষমতায় আসছিল, কিন্তু পরে আবার তো যে সামরিক অভ্যুত্থান হইলো। আচ্ছা, তো মায়ানমারের সংবিধান 2008 সালে পাস হয়, এবং এই সংবিধানেই অ্যাড করা হয় যে যে 25% সংসদীয় আসন সবসময় হচ্ছে সেনাবাহিনীতে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ সেনাবাহিনীরা সবসময় সংসদের 25% আসন তারা পাবে। মায়ানমারের যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট ভবনের নাম হচ্ছে পিডাংশু হুত্থাও। এটা হচ্ছে মায়ানমারের পার্লামেন্ট ভবনের নাম। এবং এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট, যেটার উচ্চকক্ষ হচ্ছে এমিওতা হুত্থাও, এবং 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 নিম্নপক্ষ নিম্নপক্ষ নিম্নকক্ষ সে হচ্ছে পিথু হুত্থাও। এই এই তথ্যগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। মায়ানমারের যে হ্যাঁ, আপনারা ডিমের হিসাব করতেছেন। মায়ানমার যাবেন নাকি? মায়ানমার যাবেন আপনারা? ঘুরে আসতে পারেন মায়ানমার। আচ্ছা, আহ, মায়ানমারে 2007 সালে, হ্যাঁ 2007 সালে একটা আন্দোলন হয়। এটা মূলত ছিল হচ্ছে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি, এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে 2007 সালে একটা আন্দোলন হয়। সেই আন্দোলনটার নাম ছিল জাফরানি আন্দোলন। হ্যাঁ, জাফরানি আন্দোলন। তো এটা বা হচ্ছে স্যাফরন মুভমেন্ট, এটা 2007 সালে হয়েছিল। অং সান সুচি 1988 সালে তিনি তার যে দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এটা তিনি তিনি হচ্ছে গঠন করেন এটা। তো এরপরে আহ, তো নির্বাচন হয়। নির্বাচনের সর্বশেষ 2015 সালে তার যে এনএলডি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এটাতে তিনি জয়লাভ করেন এবং তিনি সরকার গঠন করেন। তো মায়ানমারের ওনার যে উপাধি সেটা ছিল স্টেট কাউন্সিলর। এবং 2015 সালে তারা এক টার্ম ক্ষমতায় ছিল। পরে 2020 সালে 20 সালে যে নির্বাচন, সেই নির্বাচনেও তারা পরবর্তীতে আবার জয়লাভ করে। কিন্তু হচ্ছে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, এটা হচ্ছে মায়ানমারের যে সামরিক সামরিক যে দল, সেই সামরিক দলটার নাম হচ্ছে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। তারা হচ্ছে এই ফলাফলটা প্রত্যাখ্যান করে, এবং সেখানে 2021 সালের 2021 সালের 1 ফেব্রুয়ারি সেখানে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটে। এবং এবং হচ্ছে যে সামরিক জান্তা সরকার, যে জান্তা, তারা হচ্ছে আহ, তারা মায়ানমারের দখলটা তারা নিয়ে নেয়। প্রত্যাখ্যান করছে কারণ হচ্ছে তারা ভাবছিল যে যে এনএলডি তারা জিতবে না। তারা জিতবে না। তো তারা পরে বলছে যে এই মায়ানমার নির্বাচনে হচ্ছে কারচুপি হয়েছে, এবং যে এনএলডি তারা কারচুপি করে জিতছে। এই কারণেই তারা এই নির্বাচনে প্রত্যাখ্যান করে। এখন বর্তমান যে সেনাপ্রধান, আচ্ছা এটার উচ্চারণ আমি করতে পারবো না, এটা উচ্চারণ আপনারা করে নিয়েন। মিন অং মিন অং লাইন না কিছু না, যাই হোক, এটা উচ্চারণ আপনারা করে নিয়েন। তো তিনি 2রা আগস্ট 2021, হ্যাঁ, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল ছিল, অর্থাৎ যখন এই সেনাবাহিনী
ক্ষমতাটা দখল করে, তারপরে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এই নামই হচ্ছে, এই নামই সরকারটা চলতো। পরে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল থেকে কেয়ারটেকার একটা সরকার, তারাই ওই যে সামরিক বাহিনী, তো এই ওই সামরিক বাহিনী একটা সরকার বানায় কেয়ারটেকার সরকার নামে। তারা 2 আগস্ট 2021 সালে হচ্ছে এই মায়ানমারের যে ক্ষমতা শাসনভার সেটা হচ্ছে গ্রহণ করে। এবং এবং আগের যে মিন অং যিনি ছিলেন সেনাপ্রধান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। রোহিঙ্গা রোহিঙ্গা বাংলাদেশের জন্য ক্যান্সার, হ্যাঁ বাংলাদেশের যে ক্যান্সার। তো এই রোহিঙ্গা মূলত এই রাখাইন স্টেটে তারা সেই অনেক অনেক আগে থেকেই এই এই রোহিঙ্গারা ছিল। এবং এবং এই রাখাইন যে স্টেট, এখানে যে রোহিঙ্গারা, তারা কিন্তু যখন দেশভাগ হয়, যখন যখন দেশভাগ হয়, অর্থাৎ যখন ভারত যে উপমহাদেশ, যখন এটা পাকিস্তান একদিকে আরেকদিকে ভারত যখন ভাগ হচ্ছে, তখন এই রোহিঙ্গা অনেক কয়েকজন নেতা, তারা হচ্ছে জওহরলাল নেহেরুর কাছে গেছিল। জওহরলাল নেহেরু এবং তারা মোহাম্মদ আলী জিন্নাহ, এই দুইজনের সাথে তারা দেখা করছিল। তারা তারা চাচ্ছিল যে তারা এই ভারতের সাথে তারা হচ্ছে মায়ানমারের সাথে থাকবে না, যেহেতু রাখাইন স্টেটটা মুসলমান, সেহেতু তারা চাচ্ছিল যে তারা এই মায়ানমারের সাথে তারা থাকবে না, তারা ভারতের সাথে যোগ দিবে। কিন্তু তখন যেহেতু ঐতিহাসিকভাবেই এই রাখাইন স্টেট মায়ানমারের অংশ, এবং যেহেতু এটা ভারতের অংশ কোনো সময়ই ছিল না, হ্যাঁ, সেহেতু হচ্ছে এই রাখাইন স্টেটকে তখন আর এই ভারতের সাথে অ্যাড করা যায় না। এবং আরেকটা কারণও ছিল, তখন দেখছে যে যদি এই রাখাইন স্টেট এখানে এই পাকিস্তানের সাথে, তৎকালীন পাকিস্তানের সাথে যুক্ত হয়, তখন তো পাকিস্তান তাহলে অনেক অনেক বড় হয়ে যায় এখান দিয়ে। তো এই কারণেই তখন এই রাখাইন স্টেট তখন আর এই তখন তৎকালীন যে পূর্ব পাকিস্তান তার সাথে আর যুক্ত হয় নাই। তো এই এই ঘটনাটা এই মায়ানমারের যে মানুষ, মায়ানমারের যে যে বৌদ্ধরা ছিল, সেই বৌদ্ধ নাগরিকরা, তারা এটা ভালোভাবে নেয় নাই। এবং সেই তখন থেকেই এই যে রোহিঙ্গা সম্প্রদায়, তাদেরকে হচ্ছে তারা তারা ভালো চোখে তারা দেখে আসতেছিল না। হ্যাঁ, তারা তারা অনেকটা দেশদ্রোহী দেশদ্রোহী একটা ভাবতো আর কি তাদেরকে। তো 1900 1970 সালে 1970 সালে প্রথম এই যারা এই যে রোহিঙ্গা নাগরিক, তাদেরকে আহ, প্রথম প্রথম নাগরিক সনদ দেওয়া বন্ধ করে। মানে মানে কিভাবে ধাপে ধাপে আসতেছে জিনিসগুলা। 1970 সালে প্রথম তাদের নাগরিক যে সনদ, সেটা হচ্ছে মায়ানমার সরকার বন্ধ করে দেয়। এরপরে 1974 সালে হচ্ছে ভোটাধিকার থেকে তাদেরকে বাদ দিয়ে দেয়। এরপরে প্রথম প্রথম হচ্ছে যে ক্লিনসিংটা তারা চালায়, প্রথম যে নির্যাতনটা তারা চালায় 1978 সালে। 1978 সালে যেটার যেটার নাম ছিল অপারেশন ড্রাগন কিং। এবং এই 1978 সালেই প্রথম এই বাংলাদেশ, মানে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করে। এরপরে 1982 সালে 1982 সালে হচ্ছে মায়ানমারে একটা একটা জরিপ হয়। এবং ওই ওই জরিপে মায়ানমারের মধ্যে 135টা নাকি 130টা জাতিকে ওই মায়ানমার সরকার স্বীকৃতি দেয়। কিন্তু তখনও এই স্বীকৃতি থেকে এই মানে এই যে রোহিঙ্গা, হ্যাঁ রোহিঙ্গা জাতিকে তারা তাদের ওই 130টা না 35টা জাতি থেকে তারা বাদ দিয়ে দেয়। তো এবং সর্বশেষ হচ্ছে যে 2014 সালে 2014 সালে এই যে রোহিঙ্গাদের শব্দটা, এই শব্দটাই তারা নিষিদ্ধ করে ফেলে। রোহিঙ্গা শব্দের বদলে তারা এদেরকে বাঙালি নামে চালাই দিচ্ছিল, যে তারা বাংলাদেশ থেকে আসছে এবং তারা হচ্ছে অবৈধ বাঙালি। তো তাদের স্থানীয় নাম হচ্ছে কালার। আর বাংলাদেশ সরকার তাদেরকে যে নামটা দিছে, এটা হচ্ছে যে ডিসপ্লেসড পিপল অফ মায়ানমার। এই যে গত কয়েকদিন আগে আপনারা একটা নিউজ কি দেখছেন, যে মায়ানমারের যে সেনাবাহিনী এখন আছে, সরকার, তারা এখন এই কয়েকজন রোহিঙ্গাকে তারা উস্কানি দিচ্ছে এবং তারা অস্ত্র শস্ত্র সাপ্লাই দিচ্ছে, যাতে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে এরা যাতে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে পারে। তারা টাকা পয়সা দিয়ে এবং তারা অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করতেছে। আপনি কি এই খবরটা দেখছেন? বাংলাদেশ বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশ, এই বিজিবি
তাদের যে নেতা, হ্যাঁ তাদের যে নেতা নাম হচ্ছে মনে হয় আপনার হাবিব হাবিব, একে ধরার জন্য 10 লাখ টাকা হচ্ছে মানে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে যদি একে মানে একে ধরা দিতে পারে। তো এটা বাংলাদেশের জন্য একটা মাথা ব্যথা, তারা একটা সশস্ত্র একটা সংগ্রামের পরিকল্পনা করতেছে। এবং জানে, আমি আমি এটা পরে খবরটা পরে অবাক হয়ে গেছি। এই যে হাবিব, হ্যাঁ এর একটা আলাদা বাহিনী আছে, এর একটা আলাদা বাহিনী আছে, এবং সে এই বাহিনীকে সে 10,000 টাকা করে হচ্ছে, সে হচ্ছে বেতনভুক্ত, সে মানে তারা বেতন দেয়, মানে তারা বেতন পায় হ্যাঁ প্রতি মাসে। এবং সে হচ্ছে যে বাংলাদেশের যত ধরনের যে মাদক আসে, যে চোরাচালান মাদক চোরাচালান আসে, এই যে আইস তারপর ইয়াবা, যত সব হচ্ছে এই যে হচ্ছে মায়ানমার থেকে আসে, এর ম্যাক্সিমাম নিয়ন্ত্রণ করে সে। এবং সে নাকি কম বেশি 10,000 কোটি টাকার মালিক। হ্যাঁ, তো এই তাকে ঘিরেই এই মায়ানমারের এখন যে সরকার, এখন যে সেনা সরকার, তারা একটা পরিকল্পনা করতেছে যাতে বাংলাদেশে একটা সশস্ত্র সংগ্রাম করে তারা রোহিঙ্গা একটা রাষ্ট্র ঘোষণা করতে পারে। এটা বাংলাদেশের জন্য খুবই একটা একটা কি বলা যায়, একটা উদ্বেগের বিষয়। যাই হোক, এই কিছুদিন আগে একজন নেতা মারা গেল না, এই যে আপনার মহিবুল্লাহ, ওই যে তাকে যে গুলি করে মেরে ফেললো এই কয়েকদিন আগে, এই কয়েক মাস আগে। তো সে চাচ্ছিল যে, হ্যাঁ সে চাচ্ছিল যে এই যে মায়ানমারের যে নাগরিকরা তারা হচ্ছে ফিরে যায়, তারা যাতে মায়ানমারে ফিরে যায়। কিন্তু এই মানে ধারণা করা হয় এটার কারণেই তাকে হত্যা করা হয়। আচ্ছা, তো 25শে আগস্ট 2017 এই মায়ানমার হচ্ছে ইথনিক ক্লিনসিং শুরু করে। এবং এই ইথনিক ক্লিনসিং এর পরেই যে রাখাইন এবং রাখাইনের যে মানুষগুলো রোহিঙ্গা তারা বাংলাদেশের দিকে আসতে শুরু করে। পরে বাংলাদেশ বাংলাদেশ তো উদার, তো বাংলাদেশ আমাদের যে বর্ডার, এই বর্ডার খুলে দেয় এবং সেই থেকে এই রোহিঙ্গারা বাংলাদেশে আছে। তো এরা সুবিধা, এরা আসলে খুব সুখে আছে, এরা আসলে খুবই সুখে আছে, কারণ এরা খায় দায় ঘুমায়, কোনো কাজ কাম নাই, এরা টাকা পয়সা পায়। আচ্ছা, তো এই রোহিঙ্গা সমস্যা সমাধান করার জন্য প্রথম যে কমিশনটা হয় সেটা নাম হচ্ছে আরান কমিশন। এটা 2016 সালে এটা গঠিত হয়, এবং এখানে সদস্য ছিলেন 9 জন। হ্যাঁ, এই আহ, সদস্য সদস্য 9 জনের মধ্যে 6 জন ছিলেন মায়ানমারের নাগরিক। তো এই আনান কমিশন 2017 সালে তারা একটা রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে হচ্ছে টোটাল টোটাল 88টা সুপারিশ ছিল যে কিভাবে এই রোহিঙ্গা যে সমস্যা সেটা হচ্ছে সমাধান করা যায়। তো এর মধ্যে প্রথম প্রথম যেটা ছিল, যেসব গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেটা হচ্ছে যে নাগরিকত্ব দিতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রথম শর্ত ছিল। এবং যেহেতু ওই মায়ানমারের কিছু নাগরিক এই এই কমিশনে ছিল, তারা খুব সুকৌশলে এই যে রোহিঙ্গা যে শব্দটা, এই এই রোহিঙ্গা শব্দটা তারা বাদ দিয়ে দেয়। তারা ওইখানে ওইখানে উল্লেখ করে যে সর্ববৃহৎ রাষ্ট্রহীন সম্প্রদায়, হ্যাঁ এই নামে তারা সেটাকে, এই কফি আনান যে কমিশন, এই নামে তারা এই রোহিঙ্গাদেরকে তারা হচ্ছে নামকরণ করে। এর মধ্যে বাংলাদেশের সাথে কিছু সমঝোতা স্মারক হয়। এই সমঝোতা স্মারক পর্যন্ত সীমাবদ্ধ। আহ, বাংলাদেশ এরপরে আসলে কোনো ইফেক্টিভ ভাবে কোনো চুক্তি আসলে করতে পারে নাই। তো এর মধ্যে সমঝোতা স্মারক যেটা প্রথম স্বাক্ষরিত 2017 সালে, যেটার নাম ছিল অ্যারেঞ্জমেন্ট অন রিটার্ন অফ ডিসপ্লেসড পারসনস ফ্রম রাখাইন স্টেট। তো এবং এটাতে 19 দফা নীতিমালা ছিল। দেখেন, এটা কিন্তু সমঝোতা স্মারক, ওই যে আমরা গতকালকে পড়ছিলাম চুক্তি ও সমঝোতা স্মারক। হ্যাঁ, সমঝোতা স্মারক মানে হচ্ছে প্রেম করা আর কি, যেটার কোনো আইনগত ভিত্তি নাই। এটা মায়ানমার মানতে পারে, নাও মানতে পারে, এটা কিন্তু চুক্তি না, এমওইউ স্বাক্ষরিত হয়েছিল। তো এর পক্ষে তো এই চুক্তিতে ছিল যে 2016 সালের পরে যারা মায়ানমার থেকে বাংলাদেশে আসছে, তারাই শুধু হচ্ছে মায়ানমারে ফেরত যেতে পারবে। হ্যাঁ, এর আগে যারা আসছে সেই 1978 সাল থেকে যারা আসছে, তারা আর হচ্ছে ফেরত যাবে না। তো এটা একটা চুক্তি ছিল, কিন্তু বাংলাদেশ এটা মাইনা নিয়েছিল। এবং 1992 সালে একটা চুক্তি হয়। তো এখানে ছিল যে ওই 1992 সালের যে চুক্তিটা, সেই শর্তটা হচ্ছে ধরতে হবে। কারণ এর আগেও প্রত্যাবর্ষণ নিয়ে হচ্ছে মোট 2টা চুক্তি হয়। একটা চুক্তি ছিল 1978 সালে, আর আরেকটা চুক্তি ছিল 1992 সালে। তো এটা এই সমস্যা সমাধান করার জন্য একটা একটা জয়েন্ট একটা জয়েন্ট একটা জয়েন্ট হচ্ছে ওয়ার্কিং গ্রুপ হয়, যেটার নাম ছিল বাংলাদেশ মায়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। এটা এটা হচ্ছে যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে গঠিত হয়। এটার উদ্দেশ্য ছিল যে যাতে যে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে
এদের যে প্রত্যাবর্তনটা, এদের প্রত্যাবর্তনটা দ্রুত করা আর কি। কিন্তু আসলে কোনো কাজ হয় নাই, কোনো কাজই হয় নাই, কারণ এই রোহিঙ্গারা বাংলাদেশে রয়ে গেছে। আরাকান আর্মি, আরাকান আর্মি এরা হচ্ছে রাখাইনের যে স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য তারা হচ্ছে লড়াই করতেছে। মজার ব্যাপার হচ্ছে এদেরকে অস্ত্র শস্ত্র দেয় চীন, আবার মায়ানমারের যে সরকার ওদের সাথে ভালো সম্পর্ক চীনের, আবার চীন কিন্তু এই যে আরাকান আর্মি এদেরকে অস্ত্র দেয়। তো চীন দুই দিকেই খেলে। তো এরা হচ্ছে রাখাইন এবং কাচিন প্রদেশের বিদ্রোহী দল, এবং এদের এদের পুরো নামটা হচ্ছে ইউনাইটেড লিগ অফ, আচ্ছা সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউএলও, ইউনাইটেড লিগ অফ আরাকান। এর সদর দপ্তরটা হচ্ছে কাচি প্রদেশেই, এবং এরা হচ্ছে যে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। তো মানে এই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনটাও এই আর্মির সাথে সম্পৃক্ত। তারা হচ্ছে একসাথেই এখন হচ্ছে তাদের যে অ্যাকশন এগুলো পরিচালনা করে। এতক্ষণ আমরা হচ্ছে দক্ষিণ এশিয়া ছিলাম। দক্ষিণ এশিয়াতে এখন দূরপ্রাচ্য, দূরপ্রাচ্য বলতে এখানে মূলত মঙ্গোলিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাইওয়ান, এইগুলোকে বলা হয় দূরপ্রাচ্য। এর মধ্যে এখানে চীন আমাদের জন্য ইম্পর্টেন্ট, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া মানে মোটামুটি ইম্পর্টেন্ট, আর জাপান, এখানে জাপানটা ইম্পর্টেন্ট। তো শুরুতে আমরা হচ্ছে জাপান দেখবো, জাপান সম্পর্কে কিছুটা তথ্য জানবো। জাপানের পূর্ব নাম ছিল হচ্ছে নিপ্পন, এবং এবং জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ, কারণ জাপানে খুব হচ্ছে র্যান্ডম ভূমিকম্প হয়, খুবই খুবই মানে এত বেশি পরিমাণ ভূমিকম্প হয় যে এটা ভূমিকম্প তাদের কাছে নর্মাল। আমাদের এক স্যার বললো যে আহ, উনি শুরুর দিকে ভয় পাইতো, উনি এখানে পিএইচডি করতে গেছে, শুরুর দিকে উনি ভয় পাইতো, কিন্তু পরে দেখা যায় যে মানে ভূমিকম্প হচ্ছে, উনি হয়তো সজাগ হয়েছে, ও আচ্ছা ভূমিকম্প হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এরকম বলে আবার তিনি হচ্ছে ঘুমায় যেত। এটা তাদের কাছে ডাল ভাত ব্যাপার। তো জাপান সাধারণত মোট আহ চারটা চারটা দ্বীপ আছে এখানে, চারটা দ্বীপ নিয়ে হচ্ছে জাপান জাপান গঠিত। এর মধ্যে আছে হচ্ছে হনসু, কিউশু, হোক্কাইডো এবং হচ্ছে শকুকু। এর মধ্যে জাপানের রাজধানী যে টোকিও, সেটা হচ্ছে এই হনসুতে অবস্থিত। জাপানের যে পার্লামেন্ট, এই জাপানের পার্লামেন্ট নাম হচ্ছে ডায়েট। জাপানের নাগাসাকিতে 1945 সালের 6 আগস্ট যে বোমাটা ফেলা হয়েছিল, সেখানে এখন একটা 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 স্ট্যাচু বসানো হয়েছে, এটাকে বলা হয় স্ট্যাচু অফ পিস। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিছু বিরোধপূর্ণ দ্বীপ আছে এর মধ্যে। জাপান এবং রাশিয়ার মধ্যে একটা বিরোধপূর্ণ দ্বীপ আছে, সেটা হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। ওই যে এখানে আপনারা হচ্ছে ম্যাপে দেখতে পাচ্ছেন। যদি এখন এখন এই কুরিল দ্বীপপুঞ্জ হচ্ছে রাশিয়ার মালিকানায়, মানে যদিও, কিন্তু তারপরও এটার জাপান এখনো আশা করে যে এই দ্বীপটার মালিকানা তাদের, এবং তারা এটা এটা আবার হচ্ছে দখল নিতে পারবে। তো কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে এই তো হচ্ছে এই জাপান এবং রাশিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। তো এটা প্রশ্ন আসতে পারে, এই কিছু বিরোধপূর্ণ দ্বীপ, দ্বীপ এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে প্রশ্ন আসতে পারে। আরেকটা জাপানের সাথে আরেকটা দ্বীপ নিয়ে সমস্যা আছে হচ্ছে চীনের, সেটাকে বলা হচ্ছে সেনকাকু দ্বীপপুঞ্জ। এটা নিয়ে হচ্ছে জাপান এবং চীনের মধ্যে সমস্যা আছে। এটা হচ্ছে পূর্ব পূর্ব চীন সাগর, এই পূর্ব চীন সাগর মূলত এই সেনকাকু দ্বীপটি অবস্থিত। চীন, চীন থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, চীন থেকে প্রশ্ন সম্ভাবনা খুবই বেশি। আমরা এখন চীন দেখব। চীনের বর্তমান যে সংখ্যা গরিষ্ঠ যে জাতি, সেই সংখ্যা গরিষ্ঠ জাতি হচ্ছে চীনের সংখ্যাগরিষ্ঠ জাতি হচ্ছে হান জাতি। এবং চীনের চীনের যে ভাষা, চীনের ভাষাটার নাম হচ্ছে মান্দারিন ভাষা। এরা যদিও চীনা ভাষা নামে পরিচিত, কিন্তু এটার নাম হচ্ছে চীনের নাম হচ্ছে মান্দারিন ভাষা। এবং পৃথিবীর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যে সীমান্ত দেশ, হ্যাঁ চীনের যে সীমান্ত, এই সীমান্তে টোটাল 14টা দেশ অবস্থিত, অর্থাৎ সবচেয়ে বেশি সীমান্তবর্তী দেশ সবচেয়ে বেশি রাশিয়া এবং চীন, এই দুইটারই সীমান্তবর্তী দেশের সংখ্যা হচ্ছে 14। অর্থাৎ যদি অপশনে রাশিয়া থাকে তাহলে রাশিয়া উত্তর হবে, যদি অপশনে চীন থাকে যে পৃথিবীর সব সব যদি প্রশ্ন এরকম থাকে যে পৃথিবীর সর্বাধিক সর্বাধিক সীমান্ত সীমান্তবর্তী দেশ হচ্ছে কোনগুলা, সেটা হবে চীন। হ্যাঁ, হ্যাঁ এখন মান্দারিন হচ্ছে সব থেকে বেশি লোকের ভাষা, মান্দারিন সবচেয়ে বেশি লোকের ভাষা। দুইটা থাকলে উত্তর করবেন না, দুইটা থাকলে উত্তর করার দরকার নাই, দুইটা থাকলে এটা স্কিপ করাটাই উত্তম হবে, কারণ কোন উত্তরটা গ্রহণ করবে এটা আপনি জানেন না। তো
তো চীনের যে জিনজিয়াং যে প্রদেশ, সেই জিনজিয়াং প্রদেশের যে মুসলমান জাতি, এদেরকে হচ্ছে উইঘুর বলে, এবং তারা চীনে খুবই নির্যাতনের শিকার হচ্ছে। এবং চীন এই যে নির্যাতনের যে খবরগুলা, এগুলো এমন ভাবে চাপা রাখে যে এগুলো আসলে বাইরের বিশ্বে কোনো ধরনের নিউজই আসে না। চীনের চীনের যে পার্লামেন্ট, চীনের পার্লামেন্ট চীনের পার্লামেন্ট ভবনের যে নাম, এটাকে হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপল বলা হয়। গ্রেট হল অফ দ্য পিপল, এটা হচ্ছে ওদের ওদের হচ্ছে আইনসভার নাম। এবং এই আইনসভার এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্ট। চীনের যে পার্লামেন্টটা, এই পার্লামেন্ট হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্ট। এখানে মোট সদস্য সংখ্যা হচ্ছে 2980। কিছু কিছু পার্লামেন্টের সদস্য সংখ্যাগুলা আপনাদেরকে মনে রাখতে হবে। এর মধ্যে একটা হচ্ছে চীন, তারপরে আছে হচ্ছে ভারত, এরপর হচ্ছে যুক্তরাষ্ট্র, আর হচ্ছে ওই যে ইউরোপীয় ইউনিয়ন, যে ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য সংখ্যা 705টা। এই কয়েকটা দেশের পার্লামেন্টের সদস্য সংখ্যা কত, এগুলো মোটামুটি এই সংখ্যাগুলো হচ্ছে মনে রাখতে হবে। যদিও চীনে এখন যে চীনের যে মূল ক্ষমতা, এই মূল ক্ষমতা হচ্ছে যে চীনের যে একটা স্ট্যান্ডিং কমিটি আছে, যে চীনের যে কমিউনিস্ট পার্টি, চীনের মূল ক্ষমতা কিন্তু ওই কমিউনিস্ট পার্টির হাতেই থাকে। মানে মূল সরকারটা হচ্ছে ওরাই চালায়। তো চীনের মোট যে প্রদেশ, এই মোট প্রদেশ হচ্ছে 22টা, কিন্তু এর মধ্যে এই 22টা প্রদেশ ছাড়াও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল আছে 5টা। স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে আছে যেমন যেমন এই যে জিনজিয়াং, হ্যাঁ, যেখানে হচ্ছে উইঘুররা থাকে, এটা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। আবার আরো যেমন আরেকটা আছে তিব্বত। তিব্বত হচ্ছে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। এর মধ্যে কেন্দ্রশাসিত পৌরসভা আছে 4টা, এবং বিশেষ প্রশাসনিক অঞ্চল আছে হচ্ছে 2টা। এটা হচ্ছে এই বিশেষ প্রশাসনিক অঞ্চলের মধ্যে আছে হংকং এবং হচ্ছে ম্যাকাও। তো চীনের 1911 সালে জাতীয়তাবাদী যে চীন, এটা প্রবর্তন করেন সান ইয়াত সেন। তিনি 1911 সালে জাতীয়তাবাদী চীন প্রবর্তন করেন। এবং যদি প্রশ্ন আসে যে জাতীয়তাবাদী চীনের জনককে, সেহেতু উত্তর হবে যে সান ইয়াত সেন। পরে 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে সমাজতান্ত্রিক যে বিপ্লব হয় চীনে, তখন এই 1949 সালে এই সমাজতান্ত্রিক চীন, আচ্ছা, চীন চীন একটা সময় কিন্তু ওই যে এখন যে তাইওয়ান নামে আমরা চিনি, তাইওয়ান, চীন কিন্তু তাইওয়ানই ছিল। অর্থাৎ মানুষ যখন চীন নামে দেশটা চিনতো, তখন কিন্তু তাইওয়ানই ছিল। এবং 1971 সাল পর্যন্ত তাইওয়ানই হচ্ছে চীনকে, এই তাইওয়ান নামে জাতিসংঘে চীন চীনের যে সদস্যপদ, সেটা তাইওয়ান নামে ছিল। তো যখন 1949 সালে চীন চীন স্বাধীন হয়, তখন চীনের যে চিয়াং কাইশেক যে রাজা ছিল, এই যে মাও সেতুংয়ের যে সমাজতান্ত্রিক দল, এই মাও সেতুংয়ের সমাজতান্ত্রিক দলের এই চিয়াং কাইশেককে মূলত হচ্ছে উৎখাত করে। তখন এই চিয়াং কাইশেক এই তাইওয়ানে যে হচ্ছে আশ্রয় নেয়। এবং এই তখন থেকে এই তাইওয়ানই মূলত চীনের প্রতিনিধিত্ব করতো। পরে হচ্ছে এই তাইওয়ান জাতিসংঘ, এই মানে এই জাতিসংঘে চীন 1971 সালে চীন হচ্ছে ইনক্লুড হয়, চীন নামটা ইনক্লুড হয় আর কি। তো এই সমাজতান্ত্রিক বিপ্লবটা হয়েছে 1949 সালে এই মাও সেতুংয়ের হাত ধরে। আচ্ছা, এই চীনের মধ্যেই আরেকটা যে একটু আগে আমরা যেটা দেখলাম যে বিশেষ চীনের যে স্বায়ত্তশাসিত অঞ্চল, এর মধ্যে একটা হচ্ছে তিব্বত। হ্যাঁ, তিব্বতের যে রাজধানী, এই রাজধানী হচ্ছে লাসা। এবং এটাকে নিষিদ্ধ দেশ বলা হয়। নিষিদ্ধ দেশ বলার কারণ হচ্ছে এখানে বছরে একটা সময় পর্যটকদের যাওয়া থাকে হচ্ছে ফরবিডেন, কারণ এখানে প্রচন্ড বরফ পড়ে, প্রচন্ড শীত পড়ে। এই কারণেই যেহেতু পর্যটক যাওয়া আসা নিষিদ্ধ, এই কারণে এটাকে নিষিদ্ধ দেশ বলা হয়। তো চীনের এই এই তিব্বতের যে যে ধর্মীয় নেতা, এই ধর্মীয় নেতার নাম হচ্ছে দালাই লামা। এখানে একটু একটু ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে ধর্মীয় যে নেতা, তার নাম হচ্ছে দালাই লামা। আর যিনি যিনি নেতা হন, তার তো ভিন্ন ভিন্ন নাম আছে। মানে যে পোস্টটা, এই পোস্টটার নাম হচ্ছে দালাই লামা। আর এখন এখন বর্তমান যিনি দালাই লামা আছেন, তার নাম হচ্ছে তেনজিন গ্যাতসো। তিনি 14তম। হংকং, হংকং হচ্ছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল। এবং এটা ব্রিটেন 1997 সালে
চীনের কাছে হস্তান্তর করে। ওই যে আফিম আফিম যে যুদ্ধ হয়েছিল, আফিম যুদ্ধের সময় হচ্ছে হংকং হংকং ব্রিটেন নিয়ে নেয়, তারা লিজ নিয়ে নেয়। তো এখানে হংকংকে বলা হয় যে ওয়ান কান্ট্রি টু সিস্টেম, কারণ চীন হচ্ছে সমাজতান্ত্রিক দেশ, কিন্তু হংকং যেহেতু ব্রিটিশদের অধীনে ছিল, এই কারণে হংকং হচ্ছে পুঁজিবাদী। এবং হংকং এর কিন্তু আলাদা আলাদা মুদ্রাও আছে। চীনের যে মুদ্রা সেটা কিন্তু হংকং এ চলে না, হংকং কিন্তু আলাদা মুদ্রা আছে। এবং হংকং এর যে ব্যবস্থা এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। তো এই কারণে বলা হয় যে ওয়ান কান্ট্রি টু সিস্টেম। আচ্ছা, চীনের হচ্ছে অনেক দেশের সাথে ভেজাল আছে। এর মধ্যে দক্ষিণ চীন সাগর, সাউথ চায়না সি। দক্ষিণ চীন সাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাগর। হ্যাঁ, যদি প্রশ্ন আসে কোনো সময় যে পৃথিবীর সব থেকে বড় সাগরের নাম কি, সেটা উত্তর হবে যে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পৃথিবীর সব থেকে বড় সাগর। এর মধ্যে এই দক্ষিণ চীন সাগরেই একটা 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 টানও আছে, যেটাকে বলা হয় 9 ড্যাশ লাইন। 9 ড্যাশ লাইন মূলত এখানে একটা হচ্ছে অনেকটা হচ্ছে ইউ আকৃতির একটা লাইন। এখানে চীন দাবি করে যে এই 9 ড্যাশ লাইনের অন্তর্ভুক্ত যে অঞ্চলটা, এটা হচ্ছে চীনের সামুদ্রিক অঞ্চল। আবার এখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে ফিলিপাইন এবং ভিয়েতনাম, তাদের সাথে এই এই 9 ড্যাশ লাইন নিয়ে এই চীনের সাথে আচ্ছা, এই 9 ড্যাশ লাইন নিয়ে চীনের সাথেও ঝামেলা আছে। তো এখান থেকে প্রশ্ন আসছে যে 9 ড্যাশ লাইন কোথায় অবস্থিত, সেহেতু উত্তর হবে সাউথ চায়না সি বা পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর। এবং কার সাথে ঝামেলা আছে, এর মধ্যে এখানে ঝামেলা আছে অনেকগুলো দেশের সাথে। এখানে ভিয়েতনাম আছে, মালয়েশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইন। এই কয়েকটা দেশের সাথে এই 9 ড্যাশের লাইন নিয়ে হচ্ছে চীনের ঝামেলা। আচ্ছা, এরপরে ইন্দোচীন। ইন্দোচীন বলতে এখানে কয়েকটা দেশকে বোঝানো হয়। এটা হচ্ছে ভিয়েতনাম, লাওস এবং এবং কম্বোডিয়া। এই তিনটা দেশকে মূলত বলা হয় ইন্দোচীন। এর মধ্যে থাইল্যান্ড থাইল্যান্ড হচ্ছে কখনোই কোনো কোনো দেশের উপনিবেশ ছিল না। অর্থাৎ থাইল্যান্ড কখনোই কোনো উপনিবেশিক শক্তির অন্তর্ভুক্ত ছিল না। এবং থাইল্যান্ডকে বলা হয় হচ্ছে আহ, থাইল্যান্ডকে বলা হয় মুক্ত ভূমি এবং হচ্ছে শ্বেতহস্তির দেশ। থাইল্যান্ডের এখন এখন যিনি যিনি বর্তমান যে রাজা আছেন, তার নাম হচ্ছে মহামাজি লঙ্কর্ণ। এখানে এই রাজার নামটা ইম্পর্টেন্ট, যে বর্তমান থাইল্যান্ড রাজার নাম কি, এটা এটা পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা তথ্য, যে গোল্ডেন ট্রায়াঙ্গল। গোল্ডেন ট্রায়াঙ্গল এটা হচ্ছে থাইল্যান্ড, মায়ানমার এবং হচ্ছে লাওস। এই গোল্ডেন ট্রায়াঙ্গলটা হচ্ছে একটা মাদক উৎপাদনকারী অঞ্চল, এবং এখানে মাদকের খুব হচ্ছে রমরমা ব্যবসা এবং এবং রমরমা উৎপন্ন হয়। তো প্রশ্ন আসতে পারে যে গোল্ডেন ট্রায়াঙ্গল বলতে কোন তিনটা দেশকে বোঝায়। তো এই থাইল্যান্ড, মায়ানমার এবং হচ্ছে লাওস, এই তিনটা দেশকে একসাথে হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়। আরেকটা গোল্ডেন আছে, সেটা হচ্ছে গোল্ডেন পথ, গোল্ডেন ওয়েজ। এটা হচ্ছে বাংলাদেশ, ভারত এবং নেপাল সীমান্ত। অর্থাৎ এই যে চিকেন নেকের যে জায়গাটা, এই চিকেন নেকের জায়গাটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন ওয়েজ। কারণ এখানে যে জায়গাটা, এটা হচ্ছে খুবই সংকীর্ণ একটা এলাকা, এবং এখানে ভারতের নিয়ন্ত্রণ খুব কম। এখানে হচ্ছে মাদক পাচার এবং চোরাচালানের জন্য এটা হচ্ছে খুব ভালো একটা রুট। এবং আরেকটা হচ্ছে ক্রিসেন্ট গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং হচ্ছে ইরান সীমান্ত। এই তিনটার যে সীমান্ত, এটাকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। এবং এই অঞ্চলটা হচ্ছে উম, আফিম উৎপাদনকারী অঞ্চল হিসেবে এই অঞ্চলটা হচ্ছে আহ, আহ, একটা গুরুত্বপূর্ণ হচ্ছে। এই যে গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ওয়েজ এবং হচ্ছে এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই তিনটা ডটই কিন্তু হচ্ছে একই লাইনে। এটা একটা মাদকের জন্য খুব একটা একটা ভালো রুট। এখানে এগুলা আজকে থাকবে। আপনার তো অনেকে চলে যাচ্ছেন, এখন হচ্ছে 29 জন আছে। আমার হচ্ছে অবশ্য আরো কিছু স্লাইড ছিল, আজকে স্লাইডের সংখ্যা ছিল সব থেকে বেশি, প্রায় 180টা 85টার মতো স্লাইড। আচ্ছা, ওভারলোড হয়ে যাচ্ছে। কালকে পড়বেন? কালকে তো ক্লাস আছে, কালকে যেগুলো আছে ওগুলা ওগুলা কি করবে? আসলে রোজা দিয়ে একটু কষ্টই হয়ে যায়।
রোজা দিয়ে সারাদিন সারাদিন রোজা থেকে পরে এত রাত্রে ক্লাস করাটা একটু একটু টাফই হয়ে যায় আপনাদের, কিন্তু আসলে কি করা, যেহেতু আহ, হ্যাঁ, ঈদের দিন আপনি ঈদের দিন ক্লাস করবেন, আপনারা চাইলে আমি ক্লাস নিতে পারবো, অসুবিধা নাই, আমার ঈদের দিন স্পেশাল কোনো ব্যস্ততা নাই, আপনারা চাইলে আমি ক্লাস নিতে পারবো। আপনারা এটা সেলিব্রেট করতে পারেন, হ্যাঁ আপনারা সেলিব্রেট করতে পারেন এইভাবে যে আপনারা ক্লাস করে পিটুয়ের আন্তর্জাতিক বিষয়াবলী ক্লাস করে আপনারা ঈদ ঈদ উদযাপন করছেন, এটা রেকর্ড হয়ে থাকবে। হ্যাঁ, ঈদের দিনটা থাকবে। না আমি তো, আমার তো সমস্যা নেই, আপনারা চাইলে নিবো আর কি, এমনিতে ঈদের দিনটা আপনাদের বন্ধ আছে, ঈদের দিন এবং পরে হচ্ছে 2 দিন আপনাদের অফ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আজকে আজকে আপাতত আপাতত থাক আমরা। আহ, আচ্ছা তাহলে কাহুট কি আজকে দিবেন? কারণ কাহুট তো পরের কোশ্চেন গুলো আছে। কাহুট কাহুট হচ্ছে পরের যে স্লাইড গুলো, ওখান থেকে কোশ্চেন আসে, তাহলে কাহুট কি তাহলে আজকে দিবেন? আচ্ছা ঠিক আছে তাহলে, তাহলে কাহুট কাহুট হচ্ছে আগামীকালকে দেন, কাহুট আগামীকালকে দেন। আচ্ছা, উম, ঠিক আছে তাহলে আপনারা আজকের মতো আজকের মতো বিদায়।